আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। মহান আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য দোয়া করি তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো। তো এই পড়ন্ত বিকালে আষাঢ়ের বৃষ্টি স্নাত কদম ফুলের শুভেচ্ছা নিও, আমার ভালোবাসা নিও বন্ধুরা। ঘরে বসে শিখি পেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। পাঠ শুরুর আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি নাসরিন সুলতানা, প্রধান শিক্ষক, ৮ নং পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুকসুদপুর, গোপালগঞ্জ থেকে। তো বন্ধুরা, আমরা পাঠ শুরুর আগে একটা হামদ আমরা পরিবেশন করি, নিশ্চয়ই সবাই ভালো লাগবে। তো চলো বন্ধুরা শুরু করি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন। খোদা পেলে অন্ন যোগাও, খোদা পেলে অন্ন যোগাও। মানি চাইবা মানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তো বন্ধুরা, এ পর্যন্তই আমরা আমাদের আল্লাহ পাকের ইচ্ছায় আমরা আলো বাতাস পাচ্ছি, শস্য খাদ্য পাচ্ছি, তাই আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই। খোদার মেহেরবানি, এগুলো সবই আল্লাহর ইচ্ছা। তো এখন বন্ধুরা, আমি তোমাদের আজকে যে বাংলা বিষয়ের একটা গল্প নিয়ে এসেছি। এই গল্পটা হচ্ছে সৈয়দ মুস্তফা আলীর পাঠান মুলুক। পাঠান মুলুকের একটা গল্প সৈয়দ মুস্তফা আলী লিখেছেন। আমি লেখক পরিচিতি তোমাদের একটু জানিয়ে দিচ্ছি। সৈয়দ মুস্তফা আলী হচ্ছে 1904 সালে 13 সেপ্টেম্বর আসামের কাছাড় জেলার করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বভারতী থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। 1927 সালে তিনি আফগানিস্তানে শিক্ষা বিভাগের অধীনে কাবুল কৃষি বিজ্ঞান কলেজ থেকে ইংরেজি ও জার্মান ভাষায় অধ্যাপকে নিযুক্ত হন। 1974 সালে 11 ফেব্রুয়ারি তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তো বন্ধুরা, আমরা কবির পরিচিতি সম্পর্কে এতক্ষণে জানলাম। তো এখন আমরা মূল আলোচনায় ফিরে যাচ্ছি। আমাদের আজকে আলোচনা হচ্ছে পাঠান মুলুকে। পাঠান মুলুকের গল্প সৈয়দ মুস্তফা আলী লিখেছেন। তো সবাই আমরা চতুর্থ শ্রেণীর বাংলায় 71 পৃষ্ঠা এবং 72 পৃষ্ঠা আমরা আজ আলোচনা করব। তো 71 পৃষ্ঠা বন্ধুরা সবাই বের করো। নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে বসে পড়েছো এতক্ষণে, তাই তোমরা বইয়ের 71 পৃষ্ঠা বের করো। আমরা একটু জেনে নিই। সর্দারজি চুল বাঁধতে, দাড়ি সাজাতে আর পাগড়ি পাকাতে আরম্ভ করলেন। তখনই বুঝতে পারলুম যে পেশোয়ার পৌঁছতে আর মাত্র ঘন্টাখানেক বাকি। গরমে ধুলো, কয়লায় গুঁড়ো, কাবাব রুটিতে আর নানাভাবে আমার গায়ে এক রক্তি শক্তি নেই। বিছানা গুটিয়ে কোল্ডোল বন্ধ করতেও পারছিলাম না। কিন্তু পাঠানের সঙ্গে ভ্রমণ করাতে সুখ আছে।
আমাদের কাছে যেটা কঠিন বলে মনে হয় পাঠান সেটা গায়ে পড়ে করে দেয়। ইতিমধ্যে গল্পে গল্পে জেনে গেছি পাঠান মুলুকের প্রভাব। দিনের বেলা পেশোয়ারের ইংরেজদের, রাত্রে পাঠানের। গাড়ি পেশোয়ারে পৌঁছবে রাত 9টায়। তখন কে কার রাজত্বে পৌঁছবে তাই নিয়ে মনে মনে নানা ভাবনা ভাবছি। এমন সময় দেখি গাড়ি এসে পেশোয়ারেই দাঁড়ালো। বাইরে ঠা ঠা আলো। 9টা বাজলো কি করে, আর পেশোয়ারে পৌঁছলে বা কি করে? তার চেয়ে দেখি সত্যি 9টাই বেজে গেছে। প্ল্যাটফর্মে বেশি ভিড় নেই। জিনিসপত্র নামাবার ফাঁকে লক্ষ্য করলো 6 ফুটি পাঠানের চেয়েও এক মাথা উঁচু এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন। তিনি এসে উত্তম উদ্ধুতে আমাকে বললেন তার নাম শেখ আহমদ আলী। আমি নিজে নাম বলতে এক হাত এগিয়ে দিলাম। তিনি তার দোয়াতে সেটি লুফে নিন এবং দিলেন এক চাপ গরম উৎসাহে। পরম সংবর্ধনা। হঠাৎ আমাকে দুহাত দিয়ে জড়িয়ে খাস পাঠানি কায়দায় আলিঙ্গন করতে আরম্ভ করছেন। সঙ্গে সঙ্গে তিনি উর্দু প্রস্তুতে মিলিয়ে অনেক কথা বলেছিলেন। তার অনুবাদ, ভালো আছেন তো, মঙ্গল তো, সব ঠিক তো, বেজায় ক্লান্ত হয়ে পড়েননি তো? আমি জি হ্যাঁ জি না করে যাচ্ছি আর ভাবছি গাড়িতে পাঠানদের কাছ থেকে তাদের আদব কায়দা কিছুটা শিখে নিলে ভালো করতাম। তো বন্ধুরা, আমরা আমাদের বইয়ের 72 পৃষ্ঠায় এই টপিক সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন আমি এর মধ্য থেকে যে কঠিন শব্দগুলো আছে তার অর্থ আমরা জেনে নিচ্ছি। তো কঠিন শব্দগুলো একটু বের করি বন্ধুরা। স্নানাভাব। স্নানাভাব অর্থ কি? স্নানাভাব অর্থ স্নানের অভাব অথবা গোসল করতে না পারা। আছে হচ্ছে এক রক্তি। এক রক্তি। এক রক্তি অর্থ, এক রক্তি অর্থ কি? সামান্যতম। এক রক্তি অর্থ সামান্যতম। হোল্ডল অর্থ কি বন্ধুরা? হোল্ডল অর্থ হচ্ছে যে বোচকার মধ্যে বালিশ, বিছানা, যা কিছু আছে বেঁধে রাখা একটা পুটুলির মতো, সেটাকেই বলে হোল্ডল। আমরা আরো জেনে নিই ঠাঠা। বাইরে ঠাঠা আলো। এই ঠাঠা আলো বলতে আমরা কি বুঝি সেটাই আমরা একটু জানি। বাইরে ঠাঠা আলো। ঠাঠা আলো বলতে কি বোঝা যাচ্ছে এখানে? ঠাঠা আলো বলতে আমরা কি বুঝতে পারলাম? ঠাঠা আলো এত বেশি আলো যে বাইরের দিকে চোখ মেলে তাকানো যায় না, ঠাঠা আলো। আর আমরা 72 পৃষ্ঠা দেখতেছি প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম অর্থ কি? প্ল্যাটফর্ম অর্থ, প্ল্যাটফর্ম অর্থ রেলগাড়ি থামার স্থান। রেলগাড়ি থামার স্থান। রেলগাড়ি থামার স্থান। এই হচ্ছে আমাদের আজকের কঠিন শব্দ ছিল। এখানে কি আছে দেখি বন্ধুরা। স্নানাভাব। স্নানাভাব অর্থ কি? স্নানের অভাব অথবা গোসল করতে না পারা। এক রক্তি অর্থ, এক রক্তি অল্প, সামান্যতম। হোল্ডল অর্থ কোন বোচকার মধ্যে কাঁথা, বালিশ ইত্যাদি বিছানা পাকিয়ে একটা পুটুলি করা বা বেঁধে ফেলা। ঠাঠা, বাইরে ঠাঠা আলো বলতে বুঝি কি? বাইরে এত বেশি তীব্র আলো, তীক্ষ্ণ আলো যে চোখ মেলে তাকানো যায় না, তাকে বলে ঠাঠা। প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম অর্থ রেলগাড়ি থামার স্থান। প্ল্যাটফর্ম অর্থ রেলগাড়ি থামার স্থান, যেখানে রেলগাড়ি থেমে যায় তাকেই বলি আমরা প্ল্যাটফর্ম। আর একটা আছে কি? আলিঙ্গন। আলিঙ্গন অর্থ, আলিঙ্গন অর্থ কি?
আলিঙ্গন। আলিঙ্গন বলতে আমরা কি বুঝি? আলিঙ্গন বলতে আমরা বুঝি কোলাকুলি করা। আলিঙ্গন বলতে আমরা বুঝি কোলাকুলি করা। তো বন্ধুরা, আমরা এই অর্থ দিয়ে আমরা কিছু শব্দ বাক্য আমরা রচনা করতে পারবো। বাক্য রচনা কি করবো? স্নানাভাব মানে স্নানের অভাব, জলের অভাবে অথবা স্নানাভাবের অভাবে অথবা গোসলের অভাবে আজ আমি গরমে পুড়ে যাচ্ছি। এক রূপটি অর্থ অল্প, এক রূপটি অর্থ অল্প, আমার এক রূপটিও কিচ্ছু দেওয়ার উপায় নেই। হোল্ডল, বিছানাপত্র বেঁধে পুটুলি করলাম। তো হোল্ডল, হোল্ডল বাক্য রচনা হচ্ছে হোল্ডল বেঁধে ফেললাম অথবা বিছানাপত্র পুটুলি বেঁধে ফেললাম। ঠাঠা, ঠাঠা আলোতে বাইরে তাকাতেই পারলাম না। ঠাঠা আলোর কারণে আমি বাইরের দিকে তাকাতে পারলাম না। প্ল্যাটফর্ম, আমাদের রেলগাড়িটা অনায়াসে প্ল্যাটফর্মে এসে থেমেছে। আলিঙ্গন, অনেকদিন পর বন্ধুর সাথে দেখা, সে আমাকে ধরে আলিঙ্গন করলো অথবা কি কোলাকুলি করলো। তো বন্ধুরা, আমরা শব্দ অর্থ এবং বাক্য রচনা করে ফেললাম। এখন আমি একটু তোমাদের প্রশ্ন করি, দেখি প্রশ্নের উত্তরগুলো আমরা জেনে নিই। সর্দারজিকে চেনা যায় কিভাবে বলো তো দেখি বন্ধুরা? সর্দারজিকে তোমরা খাতা নিয়ে প্রশ্নগুলো লিখো, আমি উত্তর করে দিচ্ছি। সর্দারজিকে চেনা যায় কিভাবে? হ্যাঁ, সর্দারজিকে চেনা যায় চুল বাঁধা, দাড়ি সাজানো এবং পাগড়ি পরা। আমরা যে ছবিটা দেখেছিলাম, আমরা একটা ছবি আছে আমাদের এখানে, এই ছবিটা আমাদের আছে কি এই পাগড়ি পরে এবং চুল বেঁধে দাড়ি পাকানো, গোঁফ পাকানো, এভাবে আমরা সর্দারজিকে চিনতে পারি। গাড়ি পেশোয়ারে কয়টায় পৌঁছালো? গাড়ি পেশোয়ারে কয়টায় পৌঁছালো? হ্যাঁ, গাড়ি পেশোয়ারে রাত 9টায় পৌঁছালো। আরেকটা প্রশ্ন জেনে নিই, দিনের বেলা পেশোয়ারে কি হয়? দিনের বেলা পেশোয়ারে কি হয়? পেশোয়ার পাকিস্তানের একটা জায়গার নাম পেশোয়ার। তো ওখানে দিনের বেলা আর রাতের বেলা কি পরিবর্তনটা থাকে? হ্যাঁ, দিনের বেলা হচ্ছে ইংরেজদের আর রাতের বেলা হচ্ছে পাঠানদের। রাত্রের বেলা হচ্ছে পাঠানদের। তো বন্ধুরা, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। আমরা আলোচনার শেষ পর্যায়ে এসে পড়েছি। আমরা বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজ হচ্ছে তোমাদের, আমি যে এই দুইটা অনুচ্ছেদ তোমাদের পড়ালাম, 71 আর 72 পৃষ্ঠা, 4টা প্রশ্ন এবং উত্তরও করে দিলাম। ঠিক এই 4টা প্রশ্নের উত্তর তোমরা বাড়ি থেকে লিখে নিয়ে আসবে এবং সেটা বড়দেরকে দেখাবে, মা বাবাকে দেখাবে এবং ক্লাস টিচারকে দেখাবে, আমাদেরকে মেসেঞ্জারে দিবে। আমরা দেখবো তোমাদের বাড়ির কাজ। ঠিক আছে বন্ধুরা? ওকে, ধন্যবাদ। তোমরা তো আসলে বাড়ির কাজ অনেকেই দিয়ে থাকো, আমার মেসেঞ্জারে অনেককেই বাড়ির কাজ দিয়ে থাকো। তো যারা দিয়ে থাকো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আর যারা এখন থেকে দিবে তাদেরকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা। তো আমি এ পর্যন্তই, আজ আর কথা বাড়াচ্ছি না, ক্লাস শেষ করছি। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুন্দর থেকো এবং সুস্থভাবে থাকার চেষ্টা করবে। পরিষ্কার পরিচ্ছন্নতা থেকো, বড়দের কথা শোনো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আজকের মতো আমি এখানে শেষ করছি। ভালো থেকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।